আমি যখন ইউনিফর্মে ছিলাম তখন তারা নিষেধাজ্ঞা কেন দিল না? অবাস্তব দুইটা এলিগেশন এনে আমাকে একটা রেস্ট্রিকশন দিয়েছে। সাবেক সেনাপ্রধান হিসাবে আমি এটাকে একটা ইনসাল্ট মনে করি। আই মে নট এট অল ফিল লাইক গোয়িং এনিমোর। কারণ একটা দেশ কয়বার দেখার আপনার ইচ্ছা হবে? সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। আর আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, এই মুহূর্তে সারা দেশে আলোচনার ঝড় বইছে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে। দর্শক, আজ আমরা মুখোমুখি হয়েছি জেনারেল আজিজ আহমেদের। এই পরিস্থিতিতে আপনি আসলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর নিষেধাজ্ঞার খবর আমরাও জেনেছি, গণমাধ্যমে আপনিও নিশ্চয়ই শুনেছেন। তবে আপনি কিভাবে জেনেছেন? আমার এক বন্ধুর কাছ থেকে একটা কল আসে, তা আমি কলটা ধরলাম। বলল যে এরকম একটা মেসেজ হয়েছে, হ্যাভ ইউ সিন? তা আমি বললাম যে না। তো বলে যে আমি এটা পাঠিয়েছি, এখানে আছে, হ্যাভ এ লুক। কয়েকবারই পড়লাম এবং আমার ইনস্ট্যান্ট যেটা হলো রিয়াকশন আমার মধ্যে হলো, আমি খুব অবাক হয়েছি, আমি বিস্মিত হয়েছি। ইট ওয়াজ এ সারপ্রাইজ টু মি। কারণ আমার যেটা মনে হয়েছে সেই মুহূর্তে এবং যেই অভিযোগগুলো আনা হয়েছে তাতে আমার মনে হয়েছে যে আমি যখন ইউনিফর্মে ছিলাম তখন তারা নিষেধাজ্ঞা কেন দিল না? বা আল জাজিরাতে যে একটা নাটক হয়েছিল অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, যে নাটক মঞ্চায়িত হয়েছিল, সেটার পরপর কেন নিষেধাজ্ঞাটা দিল না? খুবই হলো দুঃখজনক এবং মর্মাহত যে অবাস্তব দুইটা এলিগেশন এনে আমাকে একটা রেস্ট্রিকশন দিয়েছে। কিন্তু আপনি যখন 3 বছর ধরে অবসরে আছেন, ঠিক এই মুহূর্তে এই ধরনের একটা অ্যাকশন বলেন আর অথবা পদক্ষেপ বলেন, এটাকে আসলে কিভাবে দেখছেন? আপনি যদি সামগ্রিকভাবে যদি দেখতে চান, আসলে আমাকে এটাতে বিচলিত হওয়ার মতো কিছু নাই। কেন? প্রথম কথা হলো যে এলিগেশন দুইটা এনেছে, আই এম ক্লিয়ার টু মাই কনসাস যে এগুলো ভিত্তিহীন, কোনোভাবে এটার সাথে আমার সম্পৃক্ততা নাই। দ্বিতীয় কথা হলো, আমি যদি আমেরিকাতে যাওয়ার ইচ্ছা পোষণ করি তখন হলো রেস্ট্রিকশনের বিষয়টা আসবে। আমার সন্তানরা যদি যাওয়ার ইচ্ছা পোষণ করে তখন হলো রেস্ট্রিকশনটার ইমপ্লিকেশনটা আসবে। আমার সন্তানরা তো অ্যাকচুয়ালি এই জাস্ট সম্ভবত অক্টোবরে সবাই আমেরিকা ঘুরে আসলো। আমি তাদেরকে জোর করে পাঠিয়েছি যে তোমরা ভিসা নিয়েছো, 5 বছর একবারও যাও নেই, ভবিষ্যতে তো তোমাদেরকে ভিসা দিবে না, বলবে যে 5 বছর ভিসা দিয়েছে, তোমরা একবারও আমেরিকাতে আসোনি। তারা ঘুরে আসছে, এই জাস্ট কয়েক মাস হয়, 1 বছরও হয়নি। তো আমার কোনো সন্তান ওখানে লেখাপড়াও করে না, আমার কিছু নাই ওখানে। আমার এখানে এটা নিয়ে বিচলিত হওয়ার বা অন্য কিছু চিন্তা করার কিছু না। বাট একজন সেন্সিবল ব্যক্তি হিসাবে এবং একজন সাবেক সেনাপ্রধান হিসাবে আমি এটাকে একটা ইনসাল্ট মনে করি। মানে এখন তো রেস্ট্রিকশন আসার পরে আপনি বলছেন যে আমাদের যাওয়ার ইচ্ছে নেই, অথবা না, সেটা কিন্তু আগে ছিল কিনা যে আপনারা? না, আগে দেখেন, আমেরিকা থেকে কিন্তু আমার ওইটা হলো বসবাসে, ইট ইজ নট মাই ড্রিম ল্যান্ড যে আমি যে হলো আমার জীবনে বাকি সময়টা ওইখানে কাটাবো। একটা দেশে, দুনিয়াতে কত দেশ আছে, একটা দেশে মানুষ একবার যায়, ভাল লাগলে 2 বার যায়, বারবার তো যায় না। আমি 5 বার গিয়েছি আমেরিকা, অফিসিয়াল কাজে আমাকে যেতে হয়েছে, আমি সেজন্য গিয়েছি। একবার শুধু গিয়েছি প্রাইভেট ভিজিটে, আর সবগুলো হলো অফিসিয়াল ভিজিটে। তো এখন কথা হলো, একটা দেশ তো সেভাবে যদি এটাকে করেন, আই মে নট এট অল ফিল লাইক গোয়িং এনিমোর। কারণ একটা দেশ কয়বার দেখার আপনার ইচ্ছা হবে? হ্যাঁ, আমার যদি ওখানে অন্য কোনো বিষয় সম্পৃক্ত থাকতো সেটি হলো ভিন্ন জিনিস, আমার কিছুই নেই। কিন্তু আমরা একটা বিষয় আসতে চাই, অল দ্য প্রাইম মিনিস্টার মেন বারবার বলছিলেন আপনি, তখন যখন রিপোর্টটা তৈরি হয় সেক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা যাকে কনভিক্ট করা হয় তার বক্তব্য নেওয়া হয়, বক্তব্য খণ্ডনের সুযোগ দেওয়া হয়। আপনাকে কি এই ধরনের খণ্ডনের সুযোগ দেওয়া হয়েছিল কিনা এবং পরবর্তীতে সুযোগ পেয়েছিলেন কিনা? আমার স্টাফদেরকে, সোফার আই ক্যান রিকালেক্ট, কারণ এত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম আমি, আমার স্টাফদেরকে বলেছিল এবং তারা উত্তর দিয়েছে। এবং তারা যে ওই স্টাফদেরকে যে আমি ইনফ্লুয়েন্স করেছি কিনা, আমাকে পরে আমি যেটা জানতে পেরেছি যে আমি তাদেরকে আদেশ দিয়েছি কিনা, অন্যান্য কিছু করেছি কিনা, বা কোনো ধরনের হেল্প করার জন্য যেই অভিযোগগুলো তারা এনেছে, তারা বলে যে না, এই ধরনের কিছু হয়নি। দেশের শীর্ষ পদে যারা যান বা যে কোনো দপ্তরের প্রধান যারা হন বা এমনি সিনিয়র পদে যারা থাকেন, তারা তাদের আত্মীয় স্বজনকে বিভিন্নভাবে অ্যাসিস্ট করেন। এটা আমাদের দেশের কালচারে পরিণত হয়েছে। তা সেক্ষেত্রে কাউকে নিয়ে এত আলোচনা হলো না, হঠাৎ করে আপনাকে নিয়ে এত আলোচনা কেন? আমার মনে হয় আমি আমার ভাইদের প্রতি অনেক অবিচার করেছি। কেমন?
তারা দেশে আসলে আমি বলতাম যে বিদেশে চলে যাও, যাতে কেউ আমাকে কোনো বদনাম দিতে না পারে, কেউ যাতে তাদেরকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে। আমি কিন্তু তাদেরকে, যদি আমার অন্য কোনো উদ্দেশ্য থাকতো, তাদেরকে দেশেই রেখে আমি কিন্তু তাদেরকে বিভিন্ন লাইসেন্স করে দিয়ে আমি কিন্তু তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিতাম, যেটা আপনি বললেন হয়তো আমি, যেহেতু আমার কাছে কোনো এভিডেন্স নাই, হয়তো অনেকে দেয়, কিন্তু আমি এই ধরনের কোনো সুযোগ সুবিধা দেইনি। কিন্তু তারপরেও আলোচনার কেন্দ্রে তারপর আলোচনা, এটাই আমার কাছে অবাক লাগছে, এটাই অবাক লাগছে। আপনারা নিশ্চয়ই অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যেটা দেখেছিলেন আল জাজিরা, আমরা দেখেছি, এক ঘন্টা প্রায় কাছাকাছি। আচ্ছা, এখানে যে দুইটা অভিযোগ এসেছে, প্রথম যে এই অভিযোগটা, যেটা দিয়ে আমি মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিভিন্ন মাধ্যমকে আমি ইনফ্লুয়েন্স করে বা আমার অবস্থানকে, আমার পদ পদবি এগুলোকে কাজে লাগিয়ে আমার ভাইকে হেল্প করেছি টু ইভেড অ্যাকাউন্টেবিলিটি অফ হিজ ক্রাইম ইন বাংলাদেশ। কথাটা বোঝার চেষ্টা করেন, টু ইভেড অ্যাকাউন্টেবিলিটি অফ হিজ ক্রাইম ইন বাংলাদেশ। এটা করার জন্য আমি আমার অবস্থানকে কাজে লাগিয়েছি, আমি বিভিন্ন ডেমোক্রেটিক সিস্টেমটাকে আমি অ্যাভয়েড করেছি, করে হলো আমি তাকে এই জিনিসটাতে এই বেনিফিটটা দিয়েছি, অ্যান্ড দিস ইজ এ করাপশন, দিস ইজ দ্য ফার্স্ট করাপশন। সেকেন্ড যে জিনিসটা, সেটা হলো আমি সেনাপ্রধান হিসাবে আমার অবস্থানের, আমার নিয়োগের বা অ্যাপয়েন্টমেন্টের, সেটাকে আমি কাজে লাগিয়ে আমার ভাইয়ের মাধ্যমে ডিফেন্স একটা কন্ট্রাক্ট আমি দিয়েছি এবং সেখান থেকে আমি ঘুষ নিয়েছি। দিস ইজ অ্যানাদার করাপশন আই ডিড। এই দুইটি তারা অভিযোগ এনেছে। প্রথম যে এলিগেশনটা, একই এলিগেশন কিন্তু ছিল আল জাজিরাতে, সেটা তো ছিল। আমি এখানে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই অভিযোগটা সত্য না। আমার ভাই 2002 সালে বাংলাদেশ থেকে বিদেশে চলে গেছে এবং সে দীর্ঘ সময়, সে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান যেটা হলো 1 ফেব্রুয়ারি 2021 হয়েছিল, তার বহু বছর আগের থেকে হলো ইউরোপে বসবাস করছে বিভিন্ন দেশে, এবং ওই সমস্ত দেশে তার যে রেসিডেন্স পারমিট ছিল, অন্যান্য জিনিস ছিল, সেগুলো কিন্তু এখনও আছে। সেগুলার মেয়াদের কথা আমি বলছি না, বাট যখন সে ইউরোপে ছিল বা অন্য দেশে ছিল, সেখানে কিন্তু তার রেসিডেন্স পারমিট ছিল। যে ব্যক্তিটা এখানে, যদিও এই এলিগেশনের মধ্যে, দুইটা এলিগেশনের মধ্যে আমার ভাই বলছে যে ব্রাদার, নট ব্রাদার্স, ব্রাদার, তার মানে এখানে তারা নামটা মেনশন করে নেই, কিন্তু আমি যেহেতু এই জিনিসটাকে আমার কনসিডারেশন, সেটা হলো আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের থেকেই দুইটা অভিযোগ তারা ওইখান থেকে নিয়ে আসছে, ইট ইজ ডাইরেক্টলি লিঙ্ক উইথ দ্যাট। সেই ক্ষেত্রে যে অভিযোগটা এনেছে, আমি এটাকে কোনোভাবেই আমার এইখানে কোনো মানে এই অভিযোগটা আমার জন্য প্রযোজ্য বলে আমি কোনোভাবে মনে করি না। আমি কোনো ইনফ্লুয়েন্স করিনি আমার পদে থেকে, তো যেহেতু ইনফ্লুয়েন্স করি নাই, সেই ক্ষেত্রে এই ব্যাপারে আমার ভাইকে টু ইভেড অ্যাকাউন্টেবিলিটি অফ হিজ ক্রাইম ইন বাংলাদেশ যে অভিযোগটা এনেছে, সেটাতে আমি আমার কোনো ইনভলভমেন্ট বা এই ধরনের কোনো বিষয়টা প্রযোজ্য বলে আমি মনে করি না। আমরা দেখেছি যে আজকে বিভিন্ন গণমাধ্যমে আপনি বলেছেন যে আমার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করার জন্য এই ধরনের একটা চ্যালেঞ্জ দিয়েছেন। সেই চ্যালেঞ্জটা হলো, দ্বিতীয় যে অভিযোগটা এনেছে সেটা হলো যে আমি একটা মিলিটারি কন্ট্রাক্ট আমার ভাইয়ের মাধ্যমে দিয়ে আমি ওখান থেকে ঘুষ নিয়েছি। এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সম্পূর্ণ মিথ্যা। কারণ আল জাজিরা অনেক মশলা দিয়ে, অনেক কিছু অ্যাডস বাট এই সমস্ত অ্যাড করে এটাকে প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা কিছু খণ্ডন করতে পারেনি। তারা মানে ক্রেডিবলভাবে কোনো কিছু উপস্থাপন করতে পারে নাই, এটাকে যে মানুষ বিশ্বাস করবে, এবং এগুলোকে বিশ্বাস করে না, সবাই নাটকেই বলছে। এরপরে এখানে যদিও কি কন্ট্রাক্টটা, মিলিটারি কোন কন্ট্রাক্টটা দেওয়ার ব্যাপারে এটাও মেনশন করে না এখানে। তা আমি ধরে নিতে পারি, যেহেতু এই দুইটা প্রসঙ্গে আল জাজিরাতেও ছিল একই ধরনের, সেখানে আরেকটু বিস্তারিত ছিল, এখানে সংক্ষেপে দিয়েছে, আমি ধরে নিতে পারি সেটা ছিল একটা স্পাইওয়্যার সিগন্যাল ইকুইপমেন্ট ক্রয় সংক্রান্ত বিষয়। তো সেক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে আবার বলবো, এই যে সিগন্যাল ইকুইপমেন্টটা, এইটা যে কেনার পুরো প্রক্রিয়ার কোথাও আমি সম্পৃক্ত ছিলাম না। কারণ UNDP-কেও এইটার জন্য বাংলাদেশকে, তাদেরকে বাংলাদেশ থেকে জানতে চেয়েছিল বাংলাদেশের যে আমরা
ডিআর কঙ্গো বা মনস্কো যে মিশনটা আছে সেই মিশনে একটা স্পেশাল সিগন্যাল কোম্পানি আমরা ডিপ্লয় করব এবং তাতে এই ইকুইপমেন্টগুলো থাকবে। তারা একটা রিকোয়ারমেন্ট অফ সিগন্যাল ইকুইপমেন্ট সেটাও পাঠিয়েছিল, যে রিকোয়ারমেন্ট অফ সিগন্যাল ইকুইপমেন্ট ইট ইজ এ সেপারেট ডকুমেন্ট। কিন্তু সেখানে আপনার ভাইকে এখানে আমি আসছি তো এই যে এখানে কাকতালীয়ভাবে ওরা যেটা হলো লিঙ্ক করেছে, আল জাজিরাও করেছে এবং আমার মনে হয় এখানেও সেটা যেহেতু একই ধারাবাহিকতা এই দুইটা এলিগেশন। আমি 24শে জুন 2018-তে দায়িত্বভার গ্রহণ করি সেনাপ্রধান হিসাবে, 25শে জুন এবং 26শে জুন ডিজিটিপি ওই কন্ট্রাক্টটা সাইন করে। আমার মনে হয় যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা সৈনিকও বলবে যে এটা কীভাবে সম্ভব, 25 তারিখে দায়িত্বভার গ্রহণ করছে আর 26 তারিখে যে কন্ট্রাক্ট হয়েছে এটা ওনার ভাইয়ের মাধ্যমে এই কন্ট্রাক্টটা দিয়ে উনি ওখান থেকে ঘুষ নিয়ে নিয়েছে। এটা একটা হলো সম্পূর্ণ একটা অবাস্তব, অযৌক্তিক একটা হলো এলিগেশন, এটা কোনো ভিত্তি নেই। এরপরও আমি বলতে চাই, আমি 4 বছর ডিজিবিজিবি ছিলাম। আমি চাইলে তখন আমার ভাইদেরকে বিজিবিতে কন্ট্রাক্ট দেওয়ার জন্য বিভিন্ন লাইসেন্সও করে দিতে পারতাম। খোঁজ দিয়ে দেখেন একটা লাইসেন্স আছে কিনা আমার কোনো ভাইয়ের নামে, তাদেরকে আমি একটা কন্ট্রাক্ট দিয়েছি কিনা বিজিবিতে। আমি 3 বছর সেনাবাহিনী প্রধান ছিলাম। সেনাবাহিনীর ইকুইপমেন্ট এই ধরনের প্রকিউরমেন্ট এগুলো ডিজিডিপির মাধ্যমে হয়। খোঁজ দিয়ে জানেন আমি তো এখন রিটায়ারমেন্টে আছি, যে আমার কোনো ভাইয়ের ডিজিটিপির একটা লাইসেন্স আছে কি না। তা আমি তো চাইলে তো সেখানে ইনফ্লুয়েন্স করে তাদের লাইসেন্স করে দিতে পারতাম, এবং লাইসেন্স করে দিলে, লাইসেন্স থাকলে তো যে কেউ বৈধভাবেই তো যে কোনো ব্যবসা করতে পারে। আমি তো সেটাও করে দিইনি, তাহলে আমি কোথায় ইনফ্লুয়েন্স করলাম, কোথায় করাপশনটা করলাম? আমি জোর গলায় বলতে পারি উইথ কনফিডেন্স যে এই 4 বছর ডিজিবিজিবি, 3 বছর সেনাপ্রধান থাকা অবস্থায় আমি আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট, মিলিটারি হার্ডওয়্যারের ব্যাপারে হোক, অন্য যে কোনো বিষয়, মিলিটারির কোনো কন্ট্রাক্ট আমি দিইনি। কেউ যদি, আমি তো এখন তো অবসরে আসছি, লোকজন এটা ভেরিফাই করুক, কেউ যদি একটা প্রমাণ দিতে পারে, আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি পানিশমেন্ট অর এনি কনসিকুয়েন্স। কিন্তু আপনি কি আপনার অন্য কোনো কারণ মনে করছেন অথবা ভাবার কোনো কারণ নাই। তবে আপনিও বলেছেন যে তবে এটাতে একটা জিনিস অবশ্যই, উদ্দেশ্য ছাড়া আমেরিকা কোনো কিছু করে না, এবং আমার কেন জানি মনে হচ্ছে আই এম নট দ্য টার্গেট, টার্গেট ইজ এলসওয়্যার। গণমাধ্যম আজকে সারাদিনই বলেছেন যে আপনাকে হেয় করা হয় না না না, এটা সরকারকে ভালো, আমার বিবেচনায় আই এম নট দ্য টার্গেট, টার্গেট ইজ সামবডি এলস। এবং সেটাকে আমার মনে হয় যারা হলো কনসার্ন অথরিটি আছে তারা এটা বিচার করবেন যে কাকে উদ্দেশ্য করে এই জেনারেল আজিজের উপরে এই ধরনের একটা মানে এন্ট্রি রেস্ট্রিকশন নিয়ে আসলো, আমেরিকাতে ঢুকার ব্যাপারে একটা রেস্ট্রিকশন দিল। এটা কি উদ্দেশ্যে? জেনারেল আজিজ যদি না যায়, এই রেস্ট্রিকশন কোনো ইয়ে নাই। জেনারেল আজিজের ছেলেরাও এখানে লেখাপড়া করে না, তার কোনো ঘরবাড়ি নাই ওইখানে, তার কোনো ইয়েতে নাই, তারাও যদি না যায় এটার কোনো ইয়েতে নাই। বাট আমেরিকা উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করে না, তাহলে তাদের উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তো সেটা হলো দেখার দায়িত্ব আমার না। আমি মনে করি যাদের হলো দায়িত্ব নিশ্চয়ই তারা এটাকে নিয়ে বিশ্লেষণ করবেন, তারা এটা নিবিড়ভাবে দেখবেন এবং তারা সেটাকে মূল্যায়ন করবেন যে আসলে কি উদ্দেশ্য ছিল। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।